আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, সিটিভি সংবাদ আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, অবশেষে উত্তর দিনাজপুর জেলায় বাস ধর্মঘট প্রত্যাহার করা হলো। জেলার সর্বস্তরের সাধারণ মানুষের স্বার্থে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু। তার সাথে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক। শঙ্করবাবু জানিয়েছেন তাদের আন্দোলনের কারণ নিয়ে জেলা প্রশাসন এবং আঞ্চলিক পরিবহন দপ্তরের সাথে কথা হয়েছে। যে দুটি জরিমানা সংক্রান্ত বিষয়ে ক্ষোভ ছিল তার নিষ্পত্তির দায়িত্ব প্রশাসনের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। মানুষের স্বার্থে বৃহস্পতিবার সকাল থেকে জেলায় বেসরকারি বাস আগের নিয়মে চলবে বলে জানিয়েছেন তিনি। গত 22/2/24 আমাদের জেলার দুটো বাসকে মালদা জেলার আধিকারিকরা, যে আরটিও অফিসের আধিকারিকরা যে একটা অবাস্তব আইন প্রয়োগ করেছিলেন তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের ব্যবস্থা না হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা গত 1 তারিখ থেকে, ইংরাজির 1 তারিখ থেকে আমরা বাস বন্ধ রেখেছিলাম। সে ব্যাপারে জেলা প্রশাসনের সাথে, ডিএমের সাথে এবং আরটির সাথে আলাপ অন্তে আমরা আগামীকাল সকাল থেকে পুনরায় বাস চালু হবে। যে দুটো কেস হয়েছে সে কেস দুটো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামীতে সেই কেস দুটো তারা কি করবে তাদের উপর ছেড়েছি। এটা নিয়ে আমাদের কোনো আলাদা করে আমরা চাপ সৃষ্টি করিনি, কারণ এটা তাদের দায়িত্ব, তারা কি করবে আমরা সেই অনুযায়ী আগামীতে আমাদের পন্থা আমরা দেখব। তবে জেলার স্বার্থে সার্বিক সেক্টরের অনুরোধে আমরা আগামীকাল থেকে বাস চালাবো। এই গাড়ি বন্ধের জন্য জনসাধারণের যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। যেভাবে আমাদের জনসাধারণ বা সার্বিকভাবে যেভাবে আমাদের সবাই সহযোগিতা করেছে তার জন্য আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলো এক পুলিশ আধিকারিকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানায়। মৃত পুলিশ আধিকারিকের নাম সুনীল কুমার দেব। তার বাড়ি রায়গঞ্জের চণ্ডীতলায়। তিনি এর আগে চাকুলিয়া থানায় এসআই পদে কর্মরত ছিলেন। দুদিন হলো ডালখোলা থানায় যোগ দিয়েছেন একই পদে। পরিবার সূত্রে খবর, এদিন রাতে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে সুনীলবাবুকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। জানা গেছে সুনীলবাবুকে তার সহকর্মীরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এনে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে তার পরিবার। দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। হসপিটালে হঠাৎ করে আমার জায়াবু, আমার জ্যাঠতো দিদির হাজব্যান্ড আর কি, জায়াবু হঠাৎ করে বাড়ি থেকে ফোন করে। বাড়ি থেকে বলতে পুলিশ আগে ফোন করেছে বাড়ির লোকজনদেরকে। তখন তাড়াহুড়ো করে আমি হসপিটালে এসেছি। হসপিটালে এসে মৃত অবস্থায় জায়াবুকে দেখলাম। জায়াবু তো পুলিশে চাকরি করতেন, সাব ইন্সপেক্টর। পোস্টিং আগে ছিল হচ্ছে চাকুলিয়াতে, সেখান থেকে 2 দিন হয়েছে ডালখোলায় ট্রান্সফার হয়ে এসছে। এখনো তো ডাক্তারও কিছু বুঝতে পারছে না। আমাকে যখন এখানে আসে তখন পালস পাইনি, তো এখন সেটা পোস্টমর্টমে যাবে। পোস্টমর্টমে যাওয়ার পর বডি দেখেছি, বডি দেখে তো আমরা আর কি বুঝবো। না, ওনার তো সুগার ছিল, হাই সুগার ছিল ওনার, এমনিতেই শরীর একটু অসুস্থই ছিল, প্রেশারও ছিল সাথে। তারপরে তো পুরো ব্যাপারটা আমরা এখনো বলতে পারছি না, কারণ পোস্টমর্টমে যাওয়ার পরেই সেটা বলতে পারবো। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল 2017 সালে। এখনো সেই ভবন চালু হয়নি। কবে ভবন পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হবে তা নিয়ে সকলের মনে প্রশ্ন জাগছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে, বাকি রয়েছে বিদ্যুতায়নের কাজ। বিকাশ ভবন টেন্ডারে অনুমতি দিলেই বিদ্যুতের কাজ শুরু হবে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে ভবনটি চালু হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এই বিশ্ববিদ্যালয়ে যে নতুন ভবনের যে কনস্ট্রাকশন হয়েছে, ইলেকট্রিকের কাজটা বাকি রয়েছে, আমরা গভর্নমেন্টকে জানিয়েছি। আশা করছি ইমিডিয়েট আমরা পাবো। এই যে পরিকাঠামোগত একটা সমস্যা রয়েছে সেটার আমরা সমাধান করতে পারবো। আশা করছি 2024-এই হয়তো আমরা এই উপহার পাবো। যদি তা না হয় তাহলে 25-এর শুরুর দিকে হয়তো সবকিছু কমপ্লিট হয়ে যাবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলছে G+9 বিল্ডিং এর কাজ। বহুতল এই ভবনের দিকে মুখিয়ে রয়েছেন পড়ুয়া থেকে অধ্যাপক অধ্যাপিকা সকলেই। বিশেষ সুবিধাযুক্ত এই একাডেমিক ভবন চালু হলে উপকৃত হবেন বিশ্ববিদ্যালয় সকলেই। কিন্তু কাজ শুরু হওয়ার পর কেটে গিয়েছে 7টি বছর, এখনো এই ভবন চালু হয়নি। কবে তা পড়ুয়াদের জন্য খোলা হবে তা নিয়ে প্রশ্ন সকলেরই।
সূত্রের খবর, ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে, বাকি রয়েছে বিদ্যুৎ সংযোজনের কাজ। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় এটি। সরকারের কাছে এর গুরুত্ব অনেকটাই বেশি। তিনি জানিয়েছেন, কনস্ট্রাকশনের কাজ হয়ে গিয়েছে, বাকি আছে বিদ্যুতের কাজ। বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে। ফান্ড দ্রুত মিলবে বলে আশাবাদী উপাচার্য। এই ক্ষেত্রে নিবন্ধক ও অর্থ আধিকারিক সক্রিয় ভূমিকা পালন করছেন। ঠিক কি কি সুবিধা রয়েছে নির্মীয়মান এই বহুতল ভবনে? উপাচার্য জানিয়েছেন, সেখানে প্রতিটি বিভাগের জন্য পৃথক সেমিনার হল রয়েছে, যেখানে বিভাগীয় কর্মকাণ্ড সম্পন্ন হবে। একই ভবনে একাধিক বিভাগ একসাথে থাকতে পারবে। সেখানে লাইব্রেরি রয়েছে, পড়ুয়া এবং শিক্ষকদের বসার সুব্যবস্থা রয়েছে। তাই দ্রুত যাতে ভবন নির্মাণের কাজ শেষ হয়, সেই ক্ষেত্রে চেষ্টা চলছে। রায়গঞ্জবাসীর স্বপ্ন শুধু নতুন বিল্ডিং নয়, সমগ্র ইউনিভার্সিটি এবং উত্তর দিনাজপুরের একমাত্র বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ে যে নতুন ভবনের যে কনস্ট্রাকশন হয়েছে, ইলেকট্রিকের কাজটা বাকি রয়েছে, আমরা গভর্নমেন্টকে জানিয়েছি। আশা করছি ইমিডিয়েট আমরা পাবো। এ নিয়ে আমাদের নিবন্ধক এবং আমাদের অর্থ আধিকারিক দুজনেই সক্রিয় ভূমিকা পালন করছেন। আশা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এটাকে ওভারকাম করে নতুন বিল্ডিংয়ের কাজটা ইলেকট্রিকের কাজটা শুরু করতে পারবো, যাতে অতি সত্বর ওখানে পঠন পাঠনের ব্যবস্থা করা যায়, সেটি আমরা চেষ্টা করছি। কি কি সুবিধে হবে স্যার? সেখানে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা সেমিনার হল আছে। দেখুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেমিনার হল প্লাস প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের অধ্যাপকেরা আলাদা আলাদা জায়গায় বসার সুযোগ পাবেন। এবং প্রতিটি ডিপার্টমেন্টে যদি আলাদা আলাদা সেমিনার হল থাকে, প্রতিদিন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগিয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, সেই বিল্ডিংয়ের মধ্য দিয়ে বিল্ডিংয়ে অনেকগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে থাকবে। এক একটা ডিপার্টমেন্টে যখন প্রোগ্রাম হবে, আর একটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সেখানে অংশগ্রহণের সুযোগ পাবে। আমাদের লাইব্রেরির ব্যবস্থা রয়েছে, ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে, এবং মাস্টারমশাইরা থাকবেন। আজকে মাস্টারমশাইদের বসার জায়গা নেই, ছাত্রছাত্রীদের বসার জায়গা নেই। এই যে পরিকাঠামোগত একটা সমস্যা রয়েছে, সেটার আমরা সমাধান করতে পারব। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার জানিয়েছেন, G+9 এই ভবনটির কাজ শুরু হয়েছিল 2017 সালে। এই কাজের দায়িত্বে ছিল HRB। বর্তমানে সিভিলের কাজ শেষ, তবে করোনাকালে নির্মাণ কাজ কিছুটা থমকে গিয়েছিল। পরে ফের তার বাজেট করা হয়। এখন বিদ্যুতের কাজ বকেয়া আছে, তার টেন্ডার করার জন্য বিকাশ ভবনকে জানানো হয়েছে। 2023-24 আর্থিক বছরে এর প্রস্তাব গৃহীত হবে বলেই আশা করা যাচ্ছে। আগামী 6-7 মাসের মধ্যে কাজ শেষ হবে বলেই আশা প্রকাশ করেছেন রেজিস্ট্রার। G+9 বিল্ডিং আমাদের 2017 সালের কাজ শুরু হয়, এবং HRBC একটা সরকারি কনস্ট্রাকশন কোম্পানি এই কাজের দায়িত্ব পায়। এবং এই বিল্ডিং তার সিভিলের কাজ মোটামুটি শেষ। এবং সিভিলের জন্য মাঝপথে যেহেতু করোনাকাল ছিল, সেই জন্য সিভিলের কাজের অগ্রগতি ওই সময় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। তো তারপরে রিভাইজড বাজেট আমরা আবার দিই, রিভাইজড এস্টিমেট দেওয়া হয়। 2 বছর বন্ধ থাকার, মোটামুটি বন্ধ ছিল, তারপর কাজের কস্টিংটাও বেড়ে যায়, যার জন্য আবার রিভাইজড এস্টিমেট পাঠানো হয়, এবং বিকাশ ভবন সেটা মঞ্জুর করেন, এবং তারপর সিভিলের কাজ শেষ হয়ে গেছে। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যালের কাজ। ইলেকট্রিক্যালের জন্য টেন্ডার করতে হবে। তো তার জন্য যে সমস্ত চিঠিপত্র, সেগুলো সব আমরা বিকাশ ভবনকে পাঠিয়ে দিয়েছি, প্রায় বছরখানেক আগেই পাঠিয়েছি, এবং আমরা সেগুলো ফলো আপ করছি। এবং আমাদের এই মাসেই একটা মিটিং ছিল বিকাশ ভবনে, আমরা গেছিলাম, আমি এবং এফও সাহেব, এবং আমরা স্পেশাল কমিশনারের সাথে মিটিং করেছি। এবং আমাদের এই ইলেকট্রিক্যালের টাকাও খুব তাড়াতাড়ি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের পরে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল হয়। 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারেই সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল করানোর চেষ্টায় বিকাশ ভবন রয়েছে। বিকাশ ভবন অত্যন্ত সদর্থক, তারা অত্যন্ত পজিটিভ, এবং তারা আশা করি মার্চের মধ্যেই ইলেকট্রিক্যালের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে যাবে। যদি ইলেকট্রিক্যালের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে যায় এবং ইলেকট্রিকের টেন্ডার ফ্লোট করে, তাহলে কিন্তু 6-7 মাসের মধ্যে, আগামী 6-7 মাসের মধ্যে ইলেকট্রিক্যালের কাজ শেষ হয়ে যাবে। তাহলে এই বছরের মধ্যেই আমরা এই উপহার পাবো বলে আশা করা যায়। হ্যাঁ, আশা করছি 2024-এই হয়তো আমরা এই উপহার পাবো। যদি তা না হয়, তাহলে 25-এর শুরুর দিকেই হয়তো সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমরা কথা বলেছিলাম কিছু পড়ুয়ার সাথে। তারা জানিয়েছেন,
নতুন ভবনটি চালু হলে প্রত্যেক বিভাগের সুবিধে হবে। সেখানে অনেক শ্রেণীকক্ষ থাকবে, ফলে বিশ্ববিদ্যালয়ের মতো বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠনের সুবিধে গ্রহণ করবেন পড়ুয়ারা। প্র্যাকটিক্যালের জন্য পৃথক ঘর থাকবে। সব মিলিয়ে অনেকটাই উপকৃত হবেন তারা। হ্যাঁ, তো এই নতুন বিল্ডিং সম্পূর্ণ হলে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সুবিধা, যেমন অনেকগুলো করে হয়তো ক্লাসরুম থাকবে, তারপরে স্যারদের যে সব মানে সেমিনার নেওয়ার সুবিধা, তারপরে প্লাস আমাদের ল্যাব হবে, তারপরে নতুন নতুন টিচাররা বাইরে থেকে আসবে, বা আমাদের সুবিধা হবে যে ভালো করে আমরা ক্লাস করতে পারবো। আমাদের এখন দেখতেই পাচ্ছেন আমাদের এখন ক্লাসের রুমের সাইজটা খুবই ছোট। এখন ওখানে প্রচুর ক্লাসরুম আছে, কনফারেন্স রুম আছে, যেটা আমাদের হচ্ছে ল্যাবরেটরি আমাদের ছোট, ওখানে ল্যাবরেটরি বড় পাবো, আমাদের ইকুইপমেন্টস থাকবে, ওখানে আমাদের অনেক সুবিধাই হবে। হ্যাঁ, নতুন নতুন স্যার আসবে, আমাদের স্যারদের সংখ্যাও অনেক। আমাদের যেমন বোটানি ডিপার্টমেন্ট হিসেবে যদি আমরা বলি, আমাদের ট্যাক্সোনমির কোনো স্যার নেই, তো আমাদের ট্যাক্সোনমির একটা এক্সট্রা পিজির জন্য আমাদের স্পেশাল হতে পারে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ভাতা বৃদ্ধির দাবিতে এবারে আন্দোলন নামলেন বিশেষভাবে সক্ষম মানুষেরা। তারই অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জে পথ অবরোধ করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে উত্তর দিনাজপুর জেলা কমিটির ব্যানারে এদিন শিলিগুড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন সংগঠন নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠন রাজ্য কমিটির সহসভাপতি বিকাশ মল্লিক, জেলা সম্পাদক উত্তম গুহ সহ অন্যান্যরা। বিকাশবাবু জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে তাদের 1000 টাকা মাসিক ভাতা প্রদান করা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই টাকা একেবারেই নগণ্য, যেখানে কেন্দ্রীয় প্রতিবন্ধী আইন অনুযায়ী 3000 টাকা ভাতার কথা বলা হয়েছে। 2018 সালে আইন গোটা দেশে চালু হলেও এ রাজ্যে চালু হয়নি। তাই অবিলম্বে তাদের মাসিক ভাতা 5000 টাকা এবং চিকিৎসা, শিক্ষা, জব কার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা প্রদানের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন আমার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন নেতৃত্ব। আমাদের মূলত ভাতা, সবার ভাতা বাড়ছে। এই যে পুলিশ কর্তারা, তাদেরও 4% দিয়ে বাড়ছে। ওরা একজন 1 লাখ টাকার উপরে বেতন পায়। আজকে এখানে আমাদের অবরোধ করতে হয়, আমাদের ভাতা বাড়ে না। ভাতা সবার বাড়ে, আমাদের বাড়ে না। আমরা প্রতিবন্ধী, আমরা 17 লক্ষ জনগণনা হয়েছিল, 17 লক্ষ প্রতিবন্ধী বাস করে গোটা রাজ্যে। আর মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভায় দাঁড়িয়ে বলে 8 লক্ষ প্রতিবন্ধী ভাতা নেই। 5 লক্ষ প্রতিবন্ধী, যখন বিগত সরকার প্রতিবন্ধীদের 400,000 দিয়ে আমাদের হচ্ছে 5 লক্ষ মানুষকে ভাতা দিত। এই 11 বছরে 3 লক্ষ প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমাদের পথ অবরোধ। কতক্ষণ থাকবেন এখানে? আমাদের যতক্ষণ প্রশাসনিক কর্তারা এসে আমাদের সাথে না বসবে, আমরা উঠবো না। এলাকায় পথবাতি বসানোর কাজে দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। প্রধানকে কাঠগড়ায় তুলে পথ অবরোধে সামিল হলেন উপপ্রধান এবং বোর্ডের সদস্যরা। কাজের হিসেব নিয়ে প্রধানের কাছে কৈফিয়ত চাইলেন আন্দোলনকারীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েত, যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রধান। আমরা কিছুই এর বুঝতে পারছি না ভিতরে কি হচ্ছে না হচ্ছে। কি চাচ্ছি, লাইটটা আমাদের প্রশাসন যদি চায় যে এটা লাইটটা ঠিক আছে, তাহলে প্রশাসন বুঝবে। প্রধান তো আসতেছে না, 2-2.5 ঘন্টা ধরে করতেছি, আমরা পথ অবরোধ করছি। প্রধান আসে বলে দুক এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। যে সংসদে লাইটগুলো বসেছিল, সেই সংসদের মেম্বাররা কি বলছে? সবাই একটাই অভিযোগ, কতগুলো লাইট কি খুলে আনা সম্ভব? প্রধান স্টেপ সম্পূর্ণ লাইট 16টা লাইটে দুর্নীতি হয়েছে। আমাদেরকে পঞ্চায়েতে মিটিং ছাড়াই ওরা ওই চৌকিদারি, ট্যাক্স ফ্যাক্স যা যাবতীয় ওরা ইচ্ছা মতো করে যাচ্ছে, আমাদেরকে কিছুই জানাচ্ছে না। প্রধানকে জানালে প্রধান তো শুনতেছে না আমাদের কথাবার্তা। আমরা সদস্য হলে কি আমরা ওখানে তো পাতা পাচ্ছি না, ওরা তো কি করতেছে আমরা টের পাচ্ছি না। এখানে আমাদেরকে পাবলিক গালি দিচ্ছে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুলবুলি মার্ডি জানিয়েছেন, পঞ্চায়েত থেকে পথবাতিগুলি সন্ধ্যের পর লাগানো হয়েছে, তারপরেও ঠিক মতো আলো জ্বলছে না। তাতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। প্রধান এই প্রকল্পের কাজের বিষয়ে তাদের সাথে কোনো রকম আলোচনা করেনি, তাই সকলেই কৈফিয়ত চাইছেন। আমরা রোড ব্লক করেছি এই কারণে যে আমাদের পঞ্চায়েত থেকে সেকশন হয়েছে, লাইটটা টাঙানো হয়েছে। এটা লাইটটা টাঙিয়ে দিয়েছে আমাদের সন্ধ্যাবেলায়, রাত্রেবেলা। সেই জায়গায় আমরা জানি না, ছিলাম না ওখানে। এবার লাইটটা টাঙানো হয়েছে, সেই লাইটটা জ্বলছে না, জ্বলছে অল্প অল্প করে। ওই লাইটটা রাত 10টা বাজলেই ওটা পরে বন্ধ হয়ে যায়।
এবার পাবলিকগুলো আমাদেরকে বলছে এটা কোন লাইট লাগানো হয়েছে, এটা লাইটটা তো কোনো কাজই করছে না। ওই কারণে এবার লাইটটার আমরা বাজেট অনুযায়ী দেখছি লাইটটা তো অনেক, এবার লাইটটা কোনো কাজই দিচ্ছে না। এই কারণে আমাদের পদক্ষেপটা। কি অভিযোগ, কি কারণে লাইটটা জ্বলছে না কেন যায়? ওই রাত 10টা 11টা বাজলে এটার বাজেট ছিল হচ্ছে 97,000। আপনার মনে হচ্ছে এটা টাকা খরচ হয়েছে? আমাদের তো মনে হচ্ছে না, এই কারণে তো লাইটটা নিয়ে আসা পঞ্চায়েত। এই আমাদের বাজেট অনুযায়ী তো কাজটা হয়নি। এখানে এই লাইট নিয়ে অবরোধ করেছেন? আমরা পদ অবরোধ করেছি লাইটটার কারণেই বিশেষ করে। আর কি অভিযোগ? আর আমাদের পঞ্চায়েত থেকে যে প্রধান সাহেব আমাদের কাজকর্ম করেন সেটা আমাদেরকে সঠিক পদ্ধতি আমাদেরকে জানায় না কি করে। প্রধান মমতা বর্মন রায় অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন সকল সদস্যকে জানিয়েই কাজ হয়েছে, কাজে কোনো অনিয়ম হয়নি। আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে আগ্রহী প্রধান। না, এটা ভুল কথা। ওদেরকে ছাড়া কি আমরা কোনো কাজ করতে পারি? আমরা সবকিছু জানানোর পরে ওরা বলছে আমরা জানি না, আমরা জানাই করি সবকিছু। লাইটগুলো যে লাগানো হয়েছে সেগুলোতে বলছে যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে। না না, দুর্নীতি না, এটা আমরা তো নিজে থেকে করতে পারি না। এটা আমরা জেলা থেকে এস্টিমেট হয়ে তারপর আসে, তারপর আমরা কাজটা করেছি। আমি তো ওদেরকে মীমাংসা করার জন্য বসতে বলছিলাম, তার সত্ত্বেও ওরা আসে না। এখন ওদের এখন কি দাবিদার আছে, এটা তো না আসে আমার কাছে বসলে আমি তো এটা বুঝতে পারবো না। RCTV সংবাদ, রায়গঞ্জ। বুধবার রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটি সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। মিশন চত্বরেই 15 জন ছাত্রছাত্রীকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ জানিয়েছেন 2023 সালে যারা মাধ্যমিক পাশ করেছে এমন 15 জন পড়ুয়াকে 5,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি 15 জন বিধবা মাকে রেশন দ্রব্য প্রদান করা হচ্ছে। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হয় এদিন। রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। দুটি প্রোগ্রাম ছিল, একটা হচ্ছে আমাদের 2023 সালে যারা মাধ্যমিক পাশ করেছিল তাদের মধ্যে থেকে 15 জন ছেলে মেয়েকে আমরা 5,000 টাকা করে সামান্য একটু ওদের পড়াশোনার জন্য সাহায্য করলাম। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের প্রতি মাসে এটা হয় 10 জন উইডোকে, বিধবা মাকে আমরা রেশন দিই প্রতি মাসে। চাল, ডাল, যা সংসারে লাগে সেরকম জিনিসপত্র দেওয়া হয়। এটা মাসে মাসে যদিও, কিন্তু আমরা 3 মাস অন্তর দিয়ে এটা 10 জন প্লাস আরও 5 জনকে বাড়ানো হতো, 15 জনকে এরকম দেওয়া হয়। অত্যন্ত করুণ অবস্থায় দিন গুজরান করছেন এক অসহায় বৃদ্ধা। রায়গঞ্জ থানা পদ্মপুকুর এলাকা থেকে উঠে এলো এমনই চিত্র। অসহায় বৃদ্ধার নাম বুলন ঘোষ। বর্তমানে একটি ছোট্ট টিনের বাড়িতে একাই থাকেন তিনি। বয়সের ভারে হাঁটাচলা তেমন ভাবে করতে পারেন না, ধরে ধরে চলাফেরা করতে হয় তাকে। এক ছেলে রয়েছে তার, কিন্তু সে দেবীনগরে থাকে। ফলে এই অবস্থায় অর্থাভাবে অনাহারে দিন কাটছিল তার। বৃদ্ধার এই করুণ অবস্থা কথা শুনে তার বাড়িতে ছুটে যান জয় ঘোষ নামে এক সমাজকর্মী। তিনি ওই বৃদ্ধাকে 2 মাসের খাদ্য সামগ্রী এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র তুলে ধরেছেন। এতে করে যথেষ্ট খুশি বুলন দেবী। সকলকে ওই বৃদ্ধার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন জয়। আমার সমস্যা বাবা, সারা শরীরে তো যন্ত্রণা আছেই, ব্যথা ধরতে পারি না, সোজা হইতে পারি না, খাওয়ার পাই না, পেটে খাওয়ার থাকলে না শরীরে শক্তি পাবো। আপনার বাড়িতে কেউ নেই? কেউ নাই। আচ্ছা, কেউ নাই। ছেলে? ছেলে ওই যে দেবীনগরে থাকে। দেখেন আপনাকে? ওই তো 15 দিনে 1 মাসে একদিন যদি আসে, একটু সবজি টবজি নিয়ে আসে। আচ্ছা, আপনাকে দেখে না? অ্যাকচুয়ালি খুবই গরিব উনি, ওনার ছেলে দেখে না ওনাকে। আর মহিলাটির কেউই নেই, একা একটা বয়স্ক মহিলা, হাঁটতেও পারে না ঠিকভাবে। আমি পরশুদিন রাত্রে খবরটা পেলাম, খুবই খারাপ লাগলো। এরকম খবর পেলে আমি ছুটে যাই, আমি থাকতে পারি না। তো সেই হিসাবেই সকালেই ছুটে গেছি তাদের বাড়িতে গিয়ে প্রায় 2 মাসের খাবার টাকা পয়সা তুলে দিয়েছি, যে পরবর্তীতেও যদি কোনো রকম তার দরকার হয় আমি যাব, মানে এটা পার্সোনালি। না, আমি সবসময় সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, মানে আমার ব্যবসার সাথে সাথে আমি সোশ্যাল ওয়ার্ক। আবেদন রাখবো যে এরকম সমাজে আজকের ডেটে তো সবাই আমরা নেশার সঙ্গে যুক্ত অনেকেই আছে। তো আমি বলবো যে এইসব কিছু ত্যাগ করে যদি কিছু ভালো মানুষের পাশে খারাপ সময় দাঁড়ানো যায়, বা অন্য কোনো সোর্সে যদি কোনো গরিব মানুষের পাশে দাঁড়ানো যায়, এটাই আমার আবেদন। মানুষের পাশে আরও 10 জন যদি এগিয়ে যায়, তাহলে আজকে হয়তো আমাদের সমাজটা অনেকটাই ডেভেলপ হবে। আজকে সমাজে হয়তো গরিব বলে কেউ থাকবে না, আর খারাপ সময়ে পাশে থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।